তারা যদি দাগি হয় তাহলে তো সার্বিক ব্যবস্থাটা ভেঙে পড়ে যাবে। সাংসদ এবং বিধায়ক এদের বিরুদ্ধে ভয়ানক ফৌজদারি মামলা, এমনকি রেপের মামলা। মানুষের ভোটে জিতে এসে দুর্নীতি করবে, মানুষের ভোটে জিতে এসে দেশটাকে বিক্রি করে দেবে, মানুষের ভোটে জিতে এসে এ দেশেরই নারীদেরকে ধর্ষণ করবে, এটা তো তারা ভাবতে পারেনি। আজকে ইন্ডি জোটের কংগ্রেস, সিপিএম, বাম, তৃণমূল এক কাট্টা হয়ে লড়ছে অন্যান্য দলগুলো। আমি তো বারবার বলছি যে আঞ্চলিক দলগুলো নিজেরা আঞ্চলিক, কিন্তু দুর্নীতিতে এরা আন্তর্জাতিক। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, সাংসদের সংবিধান সংশোধনী বিল পেশ করা হলো, যেখানে আমরা জানতে পারছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী 30 দিনের বেশি যদি জেলে থাকলে তাহলে তার মন্ত্রিত্ব তাকে ছাড়তে হবে বা মন্ত্রিত্ব থেকে অপসারণ হবে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, এটা তো সংবিধান তৈরি হওয়ার পরে, ভারত স্বাধীনতার পরে এত বছর সময় লেগে গেল কেন দাগিদের বিরুদ্ধে হার্শ অ্যাকশন নেওয়ার? আমি সেখানেই তো বলছি যে আশ্চর্যের ব্যাপার। একটা ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের বইটি আমাদের, এত বড় মাল্টিপার্টি ডেমোক্রেসি, সেখানে গিয়ে এত সাংসদ, এমনকি রাজ্যের আইনসভার যে বিধায়ক, মন্ত্রী, শান্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা স্বাধীনতার এত বছর পরে হাজার হাজার দাগি এই জনপ্রতিনিধিরা আমরা দেখেছি অবাধ বিচরণ করেছে আইনসভায় যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাই আমাদের ভাগ্য নির্ধারণ করতে, জনগণ মনের ভাগ্য নির্ধারণ করে যারা, তারা যদি দাগি হয় তাহলে তো সার্বিক ব্যবস্থাটা ভেঙে পড়ে যাবে। তোমাকে আমি একটা ইনফরমেশন দেই যে তুমি কল্পনা করো ভারতবর্ষে এই মুহূর্তে লাস্ট তোমার একটা বেরিয়েছিল এই কিছুদিন আগে, একটা তথ্য বেরোচ্ছিল যে সাংসদ এবং বিধায়ক এদের বিরুদ্ধে ভয়ানক ফৌজদারি মামলা, এমনকি রেপের মামলা, অভিযোগ 5175টি মামলা ঝুলে আছে। 5175টি, তার মধ্যে 40% ঘটনা হয়েছে এই লাস্ট 5 বছরে। আমার কথাটা হলো, আমি স্বাধীনতার পরে সংবিধান প্রণেতারা তো ভাবতে পারিনি যে একটা সময় জনপ্রতিনিধিরা মানুষের ভোটে জিতে এসে মানুষকে বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে, মানুষের ভোটে জিতে এসে দুর্নীতি করবে, মানুষের ভোটে জিতে এসে দেশটাকে বিক্রি করে দেবে, মানুষের ভোটে জিতে এসে এ দেশেরই নারীদেরকে ধর্ষণ করবে, এটা তো তারা ভাবতে পারেনি। তাই তারা এই ধরনের ধারাগুলো রাখেনি। সংবিধানটার রাখা যখন হয়েছে ধারাগুলো, তার একটা পরিবর্তনেরও জায়গা আছে। কংগ্রেস 90 থেকে 95 বার সংবিধান পরিবর্তন করেছে, কারণ তার কিছু ভ্যালিড কজ ছিল, তার কিছু নিজস্ব এনার পলিটিক্স ছিল, চাওয়া পাওয়ার রাজনীতি ছিল। আমি বলছি যে পরিবর্তন যখন করার সুযোগ আছে, স্বাধীনতার এত বছর পরে যখন ভারতবর্ষের সরকার মনে করছে যে নাও ইট ইজ দ্য পিক টাইম, এই সাংসদ, বিধায়ক, তার মধ্যে শাসক দলেরও তো আছে, এমন তো নয় ওখানে বলা আছে শাসক দলের যারা প্রধান থাকবে, প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের মন্ত্রী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এটা বলেনি। একটা সময় তো ছিল যে প্রধানমন্ত্রী একদম বাইরে থাকবে, এই রিভিউর বাইরে, আইনের বাইরে থাকবে। এটা নিয়ে ইন্দিরা গান্ধীর সময় ইন্দিরা গান্ধী নিজে মুখ করেছিল সুপ্রিম কোর্ট মানেনি। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখুন, এটা নতুন কি? কালকে যে ধারা এটা হলো, একটা অর্ডিন্যান্স আনার চেষ্টা হলো, যদি আপনি তলিয়ে দেখেন, এই একের পর এক দাগি মন্ত্রী, শান্ত্রী, বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে হার্শ অ্যাকশন নিতে হবে বলে একাধিক সময় নির্বাচন কমিশন পর্যন্ত করেছে, অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট অর্ডার আছে, 2 বছরের বেশি জেল থাকলে পরে তারা আজীবন ভোটে লড়তে পারবে না। লালু প্রসাদ, শশীকলা, মনে আছে 2015 বিহার নির্বাচন, ভোটে লড়তে পারেনি। আজও লালু ভোটে দাঁড়াতে পারেন না, লালু হয়তো জেলের ভিতর থেকেই বিহারকে চালাতো। ঠিক যেমন 150 দিন জেল থেকে
দিল্লির ক্যাবিনেট চালিয়েছিল কেজরিওয়াল বা তার একাধিক মন্ত্রী। আমি ছেড়ে দিলাম, অত দূর যেতে হবে না, আমিও ভারত ভ্রমণে কেন বেরোবো তৃণমূলের মতন। আমি এ রাজ্যে আসি, এ রাজ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা তৃণমূলের একাধিক মন্ত্রী, মদন মিত্র ক্রীড়ামন্ত্রী ছিল যখন তিনি অ্যারেস্ট হলেন সম্ভবত 2015, তারপরে কি তার মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রী সরিয়েছিল তাকে ক্যাবিনেট থেকে, বরং প্রেসের সামনে সওয়াল করেছিল আমি সরাবো কেন, আমি সরাবো না। অর্থাৎ তুমি দাগি, তুমি আচ্ছা তুমি চিহ্নিত অপরাধী প্রমাণিত হওনি, তোমার বিরুদ্ধে অভিযোগ এসছে, আমার বিরুদ্ধে, আমি একজন সরকারি কর্মচারী, আমি এবং একজন জনসেবক, আমাদের মধ্যে তো সংবিধান একটা জিনিস মিল রেখেছে, আমরা জনগণের সেবা করি। আমি শিক্ষকতা করি, বকলমে আমি ছাত্রদের সেবা করি, বা আমি কিছু সমাজের জন্য কিছু করি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো একটা অভিযোগে 48 ঘন্টা জেলে থাকি, আমাকে সাসপেন্ড করতে বাধ্য সরকার, আইন আছে, আইন আছে। আমি প্রমাণ করে আসি, ডিম সাসপেনশন। আমি প্রমাণ করে আসলে পরে যদি আমার প্রমাণিত হয় আমি নিরপরাধ, তাহলে আমার সাসপেনশনে থাকাকালীন টাকা পয়সা আমাকে দেবে, আর যদি আমি প্রমাণ করতে না পারি আমার চাকরি চলে যাবে। তাহলে নেতাদের ক্ষেত্রে কেন হবে না? আমি তোমাকে বলি, সংবিধানের 102-এর 1 নম্বর অনুচ্ছেদ এবং 8-এর 3 নম্বর ধারাটা, তাদের 8-এর 3 নম্বর উপধারা স্পষ্টত এখানে বলা আছে যে 1951 সালের পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের 8-এর 3 নম্বর ধারায় ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি সাজা ঘোষণার দিন থেকেই জনপ্রতিনিধি হওয়ার অধিকার হারাবে, আছে। এবং মুক্তির পর 6 বছর পর্যন্ত ভোটে দাঁড়াতে পারবে না। বোঝো, এটা কিন্তু নতুন নয়। আর কি হয়েছে, 8-এর 3 নম্বর তো আছে। একটা সময় ছিল 8-এর 4 নম্বরও রক্ষা কবচ হিসাবে কংগ্রেসি সরকার অ্যাড করেছিল, যাতে তাদের দাগি সাংসদ বিধায়করা জেলে না চলে যায়। 8-এর 4-এ কি লেখা আছে? সম্পূর্ণ বিপরীত। 8-এর 4টা অ্যাড করাই হয়েছিল যে সাজার ঘোষণার সময় যদি কেউ জনপ্রতিনিধি থাকেন, তাহলে পরবর্তী 3 মাস বা উচ্চতর আদালতে সাজা পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ খারিজ করা যাবে না। কি আশ্চর্য! এবার শোনো যে 8-এর 4 নম্বরটা পরবর্তীকালে একটা মামলা হয়, লিলি জনস্বার্থ মামলা, লিলি টমাস এবং NS শুক্লা 2010 সালে বিচারপতি AK পটনায়ক এবং বিচারপতি SJ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ 8-এর 4 নম্বর ধারাটা অসাংবিধানিক ঘোষণা করে। যেহেতু 8-এর 4টা রক্ষা কবচ ছিল দাগি এদের, এবং সেই সময় কংগ্রেস 2013 সাল কংগ্রেসের মনমোহন সিং ক্যাবিনেটে লালু প্রসাদ পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিল, তিনি অন্যতম পাওয়ারফুল মুখ, তাকে বাঁচাতে, তিনি অভিযুক্ত প্রমাণ হয়ে গেছে, তাকে বাঁচাতে মনমোহন সিং তড়িহড়ি এই 8-এর 4টাকে ফিরিয়ে আনতে, সুপ্রিম কোর্টের অর্ডারটাকে নালিফাইড করতে, ঠিক আছে, নাল অ্যান্ড ভয়েড করতে একটা অর্ডিন্যান্স জারি করেছিল। এবং তৎকালীন এই দলেরই ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলেছিল, ছিঁড়ে ফেলেছিল কাগজটা মনমোহন সিং সরকারের। আমার প্রশ্নটা হচ্ছে, দাগি আসামিদের বিরুদ্ধে তো তৃণমূলে কংগ্রেসেরও তো একটা স্ট্যান্ড ছিল রাহুল গান্ধীর। এবার প্রশ্ন হচ্ছে, আজকে ইন্ডি জোটের কংগ্রেস, CPM, বাম, তৃণমূল এক কাট্টা হয়ে লড়ছে অন্যান্য দলগুলো। আমি তো বারবার বলছি, এই যে আঞ্চলিক দলগুলো নিজেরা আঞ্চলিক, কিন্তু দুর্নীতিতে এরা আন্তর্জাতিক। এই তা না হলে আজকে তৃণমূলে কথা বলছে, তৃণমূল যখন বিরোধী নেত্রী ছিল, মমতা ব্যানার্জি নিজে বলেছিল ক্ষমতায় আসলে পরে আমি দুর্নীতির বিরুদ্ধে মেজাজ নেব। শুধু তাই নয়, জেলায় জেলায় ভিজিলেন্স কমিশন বানাবো, তাদের অটোনোমাস দেব, লোকায়ত্তকে শক্তিশালী করব। আজকে তৃণমূল ক্ষমতায় আসার পরে তার কটা মন্ত্রী শান্তি দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? মুখ্যমন্ত্রী তো একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন, তিনি বলছেন যে ব্ল্যাক ডে, ব্ল্যাক বিল, হিটলারি বিল, গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা, সুপার ইমার্জেন্সি, আদালতের অধিকার কেড়ে নেওয়া, এত কথা বলেছেন উনি। কারণ আছে, উনি সিঁদুরে মেঘ দেখছেন। এই দলগুলো, দুর্নীতিগ্রস্ত দলগুলো সিঁদুরের মেঘ দেখছেন। কেন আমি বলছি, সুপার নিউমেরিক পোস্টের মতন বেআইনি পোস্ট তৈরি করার জন্য ডিভিশন বেঞ্চ এন্টার ক্যাবিনেটটাকে, 40 জনের মন্ত্রীর ক্যাবিনেটটাকে কি বলেছিল? ক্যাবিনেটটা জেলে,
যে জেলে জেলে যেতে পারে ইন্টারোগেশন করতে সিবিআই কে, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটার মধ্যে করে ইন্টারফেয়ার করে। আমার কথাটা হচ্ছে যে যার ক্যাবিনেটটাই চ্যালেঞ্জ হয়ে গেছিল সে তো এই মামলা হলে তার ঢাকির দরে তার জেলে যেতে হবে, ক্যাবিনেটটা চলে যাবে জেলে। তার কারণ মমতা ব্যানার্জির ভয়টা তো একা মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়ে নয়, 43টা দপ্তর মমতার, 43টা দুর্নীতিগ্রস্ত। শুধু তাই নয়, তার দলের সাংসদ, দলের অল ইন্ডিয়া যিনি প্রেসিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ চলছে। একটা প্রমাণিত হয়ে গেলে তো জেল, অর্থাৎ দলটা তো চলে যাবে জেলে। এই কারণে সিঁদুরে মেঘ দেখছে, তাই তাই মধুসূদন হয়ে গেছে মমতা ব্যানার্জিদের। মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, কেজরিওয়াল, বাম। আমি কথাটা বলছি যে বামেরাই তো লোকায়ত্তর পক্ষে সওয়াল করেছিল, আজকে বামেরা কি করে এটার বিরুদ্ধে যায়? বরং একটা তো এগিয়ে এসেই ঐতিহাসিক সন্ধিকণে ভারতবর্ষের সরকার যে আইনটা আনতে যাচ্ছে, যে আইনে স্যানিটি অব দ্য পার্লামেন্ট রক্ষিত হওয়ার একটা জায়গা তৈরি হবে, এতদিন যেটা হয়নি। আয়ারাম গায়ারামের মতন দুর্নীতি করেছ, শাসক দলে নাম লেখালেই ওয়াশিং মেশিনে চলে গেলে। মতি নুমুলের যেমন পার্টির অফিসে বড় একটা ওয়াশিং মেশিন আছে, তোমরা দেখেছো কিনা জানো না, একদিন বুম নিয়ে যাবে দেখতে পাবে। যেই যাক ওখানে ঢুকলে পরেই ওয়াশিং মেশিনে ক্লিন, আর বেরিয়ে গেলেই কাদা। রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখোনি, যেই না মমতার হাত ছেড়ে বিজেপিতে গেল, মমতা কি বলেছিল প্রেস কনফারেন্স করে, ওর বিরুদ্ধে বনসহায়ক রিক্রুটমেন্টে ভুরি ভুরি অভিযোগ আছে, আমি তদন্ত করব। কই এখন মমতা ব্যানার্জি বলে? Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.